প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্রয় জাবেদা নিয়ে। এই ক্লাসে আমরা ক্রয় জাবেদা নিয়ে একদম A to Z সব কিছু শিখে ফেলব, যাতে আমরা ক্রয় জাবেদা নিয়ে আর কোনো প্রবলেমে না পড়তে হয়, এবং উদাহরণ সলভ করার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব কীভাবে যখন তোমাদের বোর্ড কোশ্চেনে ক্রয় জাবেদা নিয়ে প্রশ্ন আসবে কীভাবে তোমরা সলভ করবা। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। শুরুতে যদি আমরা জানি যে ক্রয় জাবেদা আমাদেরকে জানতে হবে, ক্রয় জাবেদা আমরা কেন দিই, ক্রয় জাবেদা কী। কেমন দেখো, চালান অনুসারে কেবল বাকিতে সংগঠিত ক্রয়ের জন্য ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। ক্রয় জাবেদা হচ্ছে কেবল আমরা জানি বাকিতে ক্রয় করলে ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। যদি নগদে কিনি সেটা ক্রয় জাবেদা আসবে না, যদি ব্যাংকে কিনি সেটাও ক্রয় জাবেদা আসবে না। কেবল এখানে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বাকিতে যে হবে কি হবে, ক্রয় হবে। এখন ক্রয় বলতে কোনটাকে তুমি ক্রয় হিসাবে কাউন্ট করবা? ক্রয় হিসাবে হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যে সকল পণ্য ক্রয় করবে, শুধু সেটুকু পণ্য। যদি কোনো সম্পদ ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? বিক্রয়ের উদ্দেশ্যে যে প্রোডাক্টটা ক্রয় করবে সেটাই হচ্ছে ক্রয়, মানে পণ্য ক্রয়। আর এই পণ্য ক্রয়টা যখন বাকিতে সংঘটিত হবে সেই সকল লেনদেনগুলোকে আমরা হচ্ছে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। ক্লিয়ার? আর এই ক্রয় জাবেদাটা মূলত চালান অনুসারে হয়। কেন চালান অনুসারে হয়? যখন আমরা পণ্য ক্রয় করি বা বিক্রয় করি তখন কি করে, অর্থাৎ আমি যদি ক্রয় করি, তাহলে মুসলিম বাজার হচ্ছে ক্রয় করছে, পণ্য ক্রয় করছে, তাহলে যার কাছ থেকে ক্রয় করছে, এই যে সওদাগর এজেন্সি থেকে ক্রয় করছে, রহিম টাটাস থেকে ক্রয় করছে, এই সওদাগর এজেন্সি যখন এই বাকিতে মুসলিম বাজারের নিকট পণ্যটা বিক্রয় করছে তখন এই পণ্যর সাথে একটা এরকম চালান দিছে যে আপনার কাছে এত টাকা ধরে এত কেজি এই জিনিসটা আমি বিক্রয় করলাম আর কি, এরকম দিয়ে দিছে। তো এই জিনিসটা চালান হয় মূলত বাকিতে ক্রয়ের ফলে, তখন চালান দেয়। আর যখন নগদ টাকায় ক্রয় বিক্রয় হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্যাশ মেমো ব্যবহার করে ফেলে। তাহলে চালান হয় যখন আমরা বাকিতে ক্রয় করি বা বিক্রয় করি। বাকিতে ক্রয় বিক্রয় হলে কি হয়? চালান হয়, ঠিক আছে? এজন্য চালান অনুসারে, অর্থাৎ চালানে তো অবশ্যই উল্লেখিত থাকবে, সেই চালানটা অনুসরণ করে আমরা বাকিতে সংগঠিত যত ধরনের ক্রয় আছে আমরা সেগুলা দিয়ে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করে ফেলব। ক্লিয়ার? এখন আসো একটা উদাহরণ সলভ করার মাধ্যমে আমরা একদম বিষয়টা বিস্তারিত জেনে নিই, একদম বুঝে নিই। দেখো, মুসলিম বাজারের 2026 সালের মে মাসের নিম্নোক্ত লেনদেন দ্বারা ক্রয় জাবেদা প্রস্তুত করে। নিচের লেনদেন দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদেরকে ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। দেখো, মে 18 তারিখে কি করছে? ঢাকার সওদাগর এজেন্সি থেকে 60 টাকা দরে 700 কেজি চাল ক্রয়। পরিমাণ দেওয়া আছে, দর দেওয়া আছে, টাকা দেওয়া নাই কিন্তু। তো টাকা আমরা তো অবশ্যই বের করতে পারবো, এটা গুণ করে দিলে বের হয়ে যাবে। বলছে যে কারবারি বারটা আছে 5%, আর চালান নং এত, শর্ত হচ্ছে এত। এখন আমাদেরকে এগুলো আমরা বের করতে পারবো। একটা জিনিস, কারবারি বারটাও বের করতে পারবো যোগ করে এটা। এখন কারবারি বারটা সম্পর্কে আমরা বুঝে নিই। বারটা আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে নগদ বারটা আর একটা হচ্ছে কারবারি বারটা। নগদ বারটা আমরা হচ্ছে হিসাবভুক্ত করি, ক্রেতাও হিসাবভুক্ত করে, বিক্রেতাও হিসাবভুক্ত করে। কারণ নগদ বারটা হয় কখন, কোনো নগদ লেনদেনের ক্ষেত্রে হচ্ছে নগদ বারটা হয়। আর এই কারবারি বাট্টাটা মূলত হচ্ছে যখন আমি পণ্য বা ক্রয় বা বিক্রয় করব, সেক্ষেত্রে হচ্ছে আমার পণ্যের মূল্য থেকে যে টাকাটা কম রাখবে সেটাই হচ্ছে বাট্টা। যদি বাস্তব উদাহরণও বুঝো, ধরো তুমি দোকানে গেছো, দোকানে যাওয়ার পরে একটা সানাসুর কিনছো, যে ভাই কিছু কম দেন, সমস্যা নেই, যে আপনার বিল 120 টাকা আসছে, আপনি 110 টাকা দেন, এরকম হয় না? তাহলে সে যে মূল্য থেকে যে তোমাকে একটা ছাড় দিচ্ছে, কম নিচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে কারবারি বাট্টা। এখন ওইটার হিসাব হয় না। ওইটা কেন হিসাব হয় না? এখন সে যখন, এই দোকানদার যখন পণ্যটা তার বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে তখন সে ওই 120 টাকার হিসাব করবে না, সে যে তোমার কম দিয়ে যত টাকা সেল করছে অত টাকায় হচ্ছে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে, মানে 110 টাকায় করবে। আর তোমার থেকে গেছে কত? 110 টাকায়, ঠিক আছে? অর্থাৎ অটোমেটিক ওই টাকাটা তোমার পণ্য মূল্য থেকে যোগ বিয়োগ, মানে বিয়োগ হয়ে গেছে। এই জন্য আর এটা হিসাবভুক্ত হয় না, এটাকে উল্লেখ করে লিখতে হয় না, বাট বাদ দিয়ে দেখাতে হয়, ঠিক আছে? বাদ দিয়ে আমরা মূলত হচ্ছে নেট যে মূল্যটা সেটা আমরা দেখাবো। এটা ছিল বারটা। সালার নঙের তেমন কিছু নয়, সালার নং একটা নাম্বার, এটা তো বুঝছো। আর শর্ত জিনিসটা বুঝে নাও। শর্ত বলছে এখানে 2/3 আর নেট 15,
এই জিনিসটা হচ্ছে যখন বাকিতে ক্রয় বিক্রয় হয় তখন এই শর্ত জিনিসটা জুড়ে দেয়। অনেক সময় দিতে পারে, অনেক সময় নাও দিতে পারে। এটা দেওয়ার মানে এটা বুঝে নাও। এটা হচ্ছে প্রথমে বুঝো 2/3 মানে হচ্ছে যদি যে তারিখে লেনদেন হয়েছে এর 3 দিনের ভিতরে যদি পরিশোধ করে দেয় টাকাটা, তাহলে আরও 2% সে বাট্টা পাবে, মানে আরও 2% ছাড় পাবে। ধরে এই মূল্যটা যা আসবে বাট্টা এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যদি এই টাকাটা 3 দিনের ভিতরে সে কী করে পরিশোধ করে দেয়, তাহলে আরও 2% সে বাট্টা পাবে। কেমন? এখন এই যদি 3 দিনের অতিরিক্ত হয়ে যায়, ধরো 4 দিনের দিন সে পরিশোধ করলো, সেক্ষেত্রে আর সে বাট্টা পাবে না। তবে তার এই নেট 15 অর্থাৎ সে 15 দিনের ভিতরে এটাকে পরিশোধ করে দিতে হবে মাস্ট। যদি পরিশোধ করে না দেয় সেক্ষেত্রে ওই বিক্রেতা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, হতে পারে টাকা আদায়ের জন্য মামলা করতে পারে, এরকম হয় আর কি। তাহলে এটা তো বুঝছো, অর্থাৎ 3 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা পাবে এবং 15 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। এটা বুঝে গেছো? তারপরে দেখো 25 তারিখে বলছে পেনির রহিম ট্রেডার্স থেকে 80 টাকা দরে 50 কেজি ডাল ক্রয় করছে। এখানে পরিবহন খরচ আছে শুধু এত টাকা, আর কিছুই নাই। তাহলে পরিবহন খরচটা কি হয় যখন উল্লেখ করে দিচ্ছে, অর্থাৎ ক্রেতা বহন করবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ক্রয়ের সাথে হচ্ছে পরিবহন খরচটা যোগ হয়ে যাবে। এখন আমরা ক্রয় জাবেদাটা প্রস্তুত করে দেখি। তো শুরুতে আমরা ছক সম্পর্কে একটা ধারণা নিই। ছক কেমন হয়? ছক হচ্ছে তারিখ নামে একটা কলাম হবে, ক্রেডিট হিসাব খাত নামে একটা কলাম হবে, শর্ত, আর হচ্ছে চালান নং, সূত্র, আর এখানে হচ্ছে জাবেদা, যে জাবেদাটা হবে। এই জাবেদা কি দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ কি? কারণ হচ্ছে আমরা করতেছি হচ্ছে ক্রয় জাবেদা, আর যেহেতু ক্রয়ের জাবেদায় দিতে হবে, তার ক্রয় জাবেদায় কিন্তু আবার বাকিতে ক্রয়গুলাই কিন্তু আমরা ক্রয় জাবেদায় এন্ট্রি করব। তো সেক্ষেত্রে বাকিতে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই জন্য এখানে আমরা জাবেদাটা লিখে দিয়েছি। ক্লিয়ার? আর সূত্রের ঘরে আমরা টিক দিয়ে দিব, যেহেতু কিছু থাকে না। আর কোনো যদি সূত্র উল্লেখ থাকে সেক্ষেত্রে সেটা আমরা বসাবো, প্রশ্নে বলা থাকতে পারে। আর চালান নঙে আমরা চালান নম্বরটা বসাবো। শর্ত হচ্ছে এই যে শর্ত দেওয়া আছে, এরকম যদি কোনো পরিশোধের শর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখানে শর্তের কলামে শর্তটা বসাবো। আর এখানে ক্রেডিট হিসাব খাত দেখো, এখানে বিবরণ হওয়ার কথা সাধারণত, বাট এখানে হয়েছে কি ক্রেডিট হিসাব খাত। কেন ক্রেডিট হিসাব খাত হয়েছে? আমরা করতেছি হচ্ছে ক্রয় জাবেদা, মানে বাকিতে ক্রয়। তো বাকিতে ক্রয়টা কার সাথে জড়িত? পাওনাদারের সাথে। তো পাওনাদার কি হয়েছে, মানে আমরা কাদের কাছ থেকে পণ্যটা কিনে আনছি, তারা হচ্ছে আমার পাওনাদার। তো তারা কি হবে? আমি যতবারে ক্রয় করব তারা কি হবে? ক্রেডিট হবে, তাই না? পাওনাদার নামে তারাই ক্রেডিট হবে। অর্থাৎ একবার ক্রেডিট হবে সওদাগর এজেন্সি, আবার ক্রেডিট হবে রহিম ট্রেডার্স, এরকম যদি আরও থাকে তারা, যাদের থেকে আমি কিনছি তারাই হচ্ছে ক্রেডিট হিসাব খাত, আমার জন্য ক্রেডিট। আর আমি কিনছি কি মানে পণ্য, যেটা ক্রয় হিসাব ডেবিট হয়েছে। মানে পাওনাদার আলটিমেট জিনিসটা হচ্ছে এরা। ক্লিয়ার? মানে এরা আমার কাছ থেকে টাকা পাবে, এই টাকাটা। তাহলে আমরা তারিখটা লিখলাম মের 18 তারিখ। শুরুতে দেখি কে আছে, সওদাগর এজেন্সি। আমরা এখানে লিখলাম সওদাগর এজেন্সি। এখানে শর্ত দেওয়া আছে দেখো, তো শর্তটা আমরা শর্তর ঘরে বসায় দিই। 2/3 নেট 15। সালার নং দেওয়া আছে, সালার নং কত? 0175। সূত্র কিছুই নাই, তো সূত্রের কলামে আমরা একটা টিক দিয়ে দিব। এখন এখানে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে জাবেদা করা আছে। তো এটা হচ্ছে মূলত টাকার কলাম, টাকা। এখানে আমরা টাকাটা লিখবো, জাবেদা তো আমরা উপরে দিয়ে দিছি, এখানে শুধু টাকাটা লিখবো। তো টাকা কত? এখন টাকাটা আমাদেরকে বের করতে হবে। টাকা কত? 60 টাকা ধরে 700 কেজি, তাহলে 60 × 700 না, কত হয়েছে? 42,000 টাকা। এ হচ্ছে আমার পণ্যের মূল্য। এখন বলছে যে কারবারি বাট্টা দিছে 5%, তাহলে এটা থেকে কারবারি বাট্টাটা কী করে দিব? আমি বিয়োগ করে দিব। তো লেখো ইন্টু 5%। 2100 টাকা হচ্ছে আমার কারবারি বাট্টা। 42,000 থেকে 42,000 বিয়োগ 2100, 39,900 টাকা হচ্ছে আমার কি পণ্যের নেট মূল্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করছি, এই দুইটারে গুণ করে হচ্ছে মূল্যটা বের করছে, সেখান থেকে কারবারি বাট্টা বিয়োগ করে যে টাকা হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিছি। এখন এটা তো বুঝে গেছে। এখন একইভাবে দেখো 25 তারিখ করে ফেলো।
তাহলে ক্যাডেট হিসাব খাতকে, ক্যাডেট হিসাব খাত হচ্ছে রহিম ট্রেডার্স নাকি, এখন হচ্ছে রহিম ট্রেডার্স হচ্ছে আমাদের ক্যাডেট হিসাব খাত, অর্থাৎ আমাদের আরেকজন পাওনাদার ট্রেডার্স। আর এদের ক্ষেত্রে হচ্ছে কোনো শর্ত নাই, তাহলে শর্তের ঘর পাকা, সালার নংও কিছু নাই, তাহলে সেটাও পাকা, সূত্র তো কিছু নাই, তো সূত্র ঘর আমরা একটা টিক দিয়ে দিলাম। তাহলে আমরা মূল্যটা একটু বের করি, মূল্য হচ্ছে 80 করে 500 কেজি, তাহলে 80 × 500 কত হয়, 40,000 টাকা। সাথে পরিবহন খরচ আছে, তাহলে পরিবহন খরচটা আমরা যোগ করে দিলাম 1300 টাকা। একদম ইজি না? দেখো আর কিছু নাই কিন্তু, দেখো কোনো বাট্টা নাই, শর্ত নাই, কোনো জিনিসই নাই, তাহলে এখানে কত পাইছি আমরা, 41,300 টাকা। তাহলে এখান থেকে কি বুঝছো, যদি বাট্টা থাকে সেই বাট্টাটা কি হয়, বিয়োগ হয়। আর যদি পরিবহন খরচ বা আনুষঙ্গিক কোনো খরচ থাকে, অন্যান্য যাতায়াত খরচ বা যে কোনো খরচ হতে পারে, ক্রয় সংক্রান্ত যত খরচ সেগুলো যদি থাকে সেটা হবে যোগ। তো যোগটা করবে তোমরা পরে। যদি এখানে এমনও থাকতো যে এটার সাথে কারবারি বাট্টা আছে, তাহলে কারবারি বাট্টা বিয়োগ করতে হচ্ছে এই মূল্য থেকে আগে বিয়োগ করার পরে সেটার সাথে যোগ করবা হচ্ছে খরচ। তার মানে মূল্য থেকে কারবারি বাট্টা থাকলে সেটা বিয়োগ করে দিবা আগে, তারপর হচ্ছে যদি আনুষঙ্গিক খরচ থাকে সেটা পরে যোগ করবা। ঠিক আছে, এই তো আর কিছু নাই, এই দুইটাই। এখন এই দুইটাকে আমরা যোগ করে দিই একটু, দেখো কত, 39,900 প্লাস 41,300, তাহলে কত হয়েছে, 81,200। তাহলে এই টাকাটা হচ্ছে আমার ক্রয় জাবেদার ব্যালেন্স, অর্থাৎ এই পাইছি আমরা, আমাদের ক্রয় জাবেদা প্রস্তুত হয়ে গেছে। এটা একটা ক্রয় জাবেদা। এখন আশা করি তোমরা পারবা, কিন্তু এটা তো আমি জাস্ট উদাহরণ দিয়েছি, উদাহরণে এবং লিখে দিয়েছি দুইটাই কিন্তু ক্রয়ের, কিন্তু তোমাদের যখন বোর্ড কোশ্চেনে যখন কোশ্চেন আসবে তখন তো এরকম শুধু ক্রয়ের জাবেদা মানে লেনদেন থাকবে না, ওখানে মিক্সড লেনদেন থাকবে, 1 তারিখে আরও বিভিন্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যখন ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলবে, সেক্ষেত্রে তোমরা খুঁজে খুঁজে দেখবা যে কোনগুলা বাকিতে ক্রয় করা হয়েছে, তো এগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলার শুধু তোমরা ক্রয় জাবেদা প্রস্তুত করবা। অথবা যদি বলে দেয় যে অমুক অমুক তারিখের তোমরা ক্রয় জাবেদা প্রস্তুত করো, সেক্ষেত্রে তো আরও ইজি। তো এই ছিল আমাদের ক্রয় জাবেদার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা থাকে, ইনশাল্লাহ কমেন্ট বক্সে তোমাদের জন্য আসছে, জাস্ট কমেন্ট করে দিবা কোথায় বুঝতে অসুবিধা, আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেই গ্রুপে তোমরা পারস্পরিক সহযোগিতা এবং পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারবা, সেখানে যুক্ত হয়ে যাও। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।